কিছু অভিযোগ দিতে আসছিলাম। অভিযোগটা মানে কোন সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না এগুলো। দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যর্থ নাকি সফল? তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন? আরে ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায় তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কত? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার অভিযোগ করতে দুদকে আসলেন হাসানাত, কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কিছু অভিযোগ দিতে আসছিলাম। অভিযোগটা মানে কোন সেক্টর ওয়ারি? না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না এগুলো। বললাম তো কনফিডেন্সিয়াল, আমি যদি বলি তাহলে এটা আবার ওই মানুষগুলো হচ্ছে তাদের জায়গা থেকে মানুষ সচেতন হয়ে যাবে, তৎপর হয়ে যাবে। মানুষটা বলেন ব্যক্তি নাকি দুদকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? না, দুদকের বিরুদ্ধে না। আচ্ছা ভাই, পট পরিবর্তনের পরে দুদকের কার্যক্রম নিয়ে এই কমিশন আসার পর আপনাকে সন্তুষ্ট বা যেভাবে তারা কাজ করে? আমি ওইভাবে অ্যানালিসিস করিনি। আজকে আমি আসছি দ্বিতীয়বারের মতো, আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম। তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কী হয়, বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। পরবর্তীতে কি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, দিয়েছেন? আমরা লিখিত দিয়ে আসছি, চেয়ারম্যানের কাছে লিখিত দিয়ে আসছে, মানে দিয়ে আসছে। এখন উনি এখন কেমন চলছে যদি একটু জাস্ট শর্ট করে বলুন। না, আমি ওভাবে মানে আমি জানি না। আমার যেহেতু আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমি এটার ফলো আপ করবো, ফিডব্যাক নিব, তারপরে আমি সেটা বুঝতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি 4 দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে। আপনারা জানেন, দেশে এই প্রথম এত বড় আয়োজনে, এত বড় সুন্দর পরিবেশে, এত বড় আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 50টা রাষ্ট্র, 4টিখানি কোনো বিষয় নয়, যে 50টা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যক্তিবর্গ, তারা 550-এর অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে। এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি। আপনারা জানেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট, অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কিনা। যেখানে তাকে পরাস্ত করার কথা, যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 170 অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন, সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন, এমার্জেন্সি বৈঠকে, যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। এক কথায় তিনি 24 ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ, স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, আস্থা রাখছে, তা এই গত কয়েক মাসেই অনুমেয়।
বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন, সবাই একই কথা বলবে, ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি। আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে, 50টা রাষ্ট্র এবং 550টা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন, এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন, ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে, আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে। আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয়, সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয়, যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানে আমি নিরাপদ কিনা, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা, আমি সেখানে সাপোর্ট পাবো কিনা, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা। তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে, সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ আসতো সবই পার্সেন্টেজ, মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত, একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত, একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নেয়ামত সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না। যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না, পার্শ্ববর্তী দেশও করছে না। তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা 53 বছরে কেউ দেখাতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে, মানে আমরা কারো সাথেই কোনো সম্পর্ক করছি না আবেগে, কারো সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে। আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন, চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন, ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন, পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কুর্নিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন। এত বড় একটি রমজান গিয়েছে, আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই, খাদ্যে কোনো ঘাটতি নাই, 16 বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই। কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা, এটা সমাধানযোগ্য। এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধানযোগ্য না, কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার এক পর্যন্ত সেটা সমাধান করা যাবে না। আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে, মানুষদেরকে ভালো মন্দ শিখাতে হবে, এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা তাদের মাধ্যমে তৈরি করতে হবে। তা আমি যেটা বলতেছিলাম যে এখন কিন্তু সবাই ঠিক পেয়ে গিয়েছে যে আর কাজ হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দমিয়ে রাখা যাবে না। এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকের বিটিভির একটি টক শোতে বলেছিলাম, যে এই সামিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম আর চলে গেলাম সেটা নয়। আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণই বা টাকা আছে। একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না। এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে, টাকা আনা যাবে, ওদের ইনভেস্ট আনা যাবে, তত বেশি মিল কারখানা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে, আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে, এক্সপার্টিস তৈরি হবে, এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস, ফ্যাক্টরি, বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে। আমার দেশে গাড়ি উৎপাদন হবে, আমার দেশে বাড়ি উৎপাদন হবে, আমার দেশে অল্প টাকায় সব পণ্য উৎপাদন হবে, আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে। এটা এক অপূর্ণ সুযোগ। এই অপূর্ব সুযোগ, এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিটে যেটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে, কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন, আপনাদের জ্বালানি সাপোর্ট দিব, ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব, নিরাপত্তার সাপোর্ট দিব, ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেব, আমাদের লাভ অনেক। ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে, এই টাকাটা আমার দেশে ডলার হিসেবে যখন ঢুকবে, আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে। দেখেন, সামান্য আমরা এই যে রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক সময় ছোট মনে করি, অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা, সিংহভাগ। এই টাকাগুলো শুধু কিচ্ছু না, আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায়। এই যে সামান্য উপকারটি আপনি করছেন, সেই উপকারে আজকের বাংলাদেশের অর্থনীতি চলছে, চালিকা হচ্ছে। অতএব যখন বিদেশি টাকাগুলো
আমার দেশে ইনভেস্ট হিসেবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারবো, তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে। আমাদেরকে একটু সহনশীল হতে হবে। আমরা কখনোই আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবো না। পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে আমাদের দেশের জন্য। পৃথিবীর সকল মানুষকে আসার সুযোগ করে দিতে হবে, তাদেরকে উন্মুক্তভাবে ব্যবসার সুযোগ করে দিতে হবে। যে কোনো আন্দোলন সংগ্রাম হলেই যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত না আসে, সে বিষয়টা আমাদের দেশের নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে। কারণ এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনার রেজিকের ব্যবস্থা করছে, এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানেই আপনি চাকরি করছেন, এন্ড অফ দ্য ডেতে আমার দেশের রাজনীতি যতই খারাপ ভালো থাকুক, ওই প্রতিষ্ঠানের টাকায় কিন্তু অর্থনীতি ঘুরবে। অতএব এটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ইনুস সাহেবের যে বিশাল একটি ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের উপরে ভরসা করে এখন আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এগুলো দেখে পার্শ্ববর্তী দেশ মাথা নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগের স্বপ্ন ভণ্ডুল হয়ে যাবে এবং হয়ে গিয়েছে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগ যে কোনো মূল্যে কামব্যাক করবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ইনুসকে পরাস্ত করবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে মনে হয় আমরা সবাই খাতাবালিশ গোল করে পালিয়ে যাব। কিন্তু আওয়ামী লীগের সকল স্বপ্ন শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূসের প্রতি সমর্থন রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন থাকায় নির্ভয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কাজ করেন, শুধু কাজের উপরে থাকেন, কাজ চালিয়ে যান, দেখবেন সকল সমালোচনা মাটির সাথে মিশে যাবে, ঘুরে যাবে, আপনারা সফল হতে থাকবেন। এবং আপনাদের এই সফলতা মানে ঈর্ষান্বিত হচ্ছে, কিন্তু এই ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাতে আপনারা পেরেছেন, এটা আপনাদের সফলতা। এটা আপনাদের সফলতা। আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় আপনারা সেই সফলতার বীজ বপন করে চলবেন। আমি এই সামিটে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা করছি, বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি শুভকামনা করছি। সামিট চলাকালীন এই সামিটটাকে বিভিন্নভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগ গত 2-1 দিন আগে যৌথ উদ্যোগে বাটার শোরুম সহ বিভিন্ন শোরুমে আক্রমণ করে জুতা চুরির হিড়িক করেছিল। এটাও ছিল এই সামিটের সম্মান নষ্ট করে বিশ্বের কাছে আমাদেরকে মানে চোর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য। সতর্ক থাকতে হবে, কেউ বাংলাদেশের ক্ষতি করুক সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া যাবে না। আপনাকে, আমাকে, আমাদেরকেই এই সকল ক্ষতিকর মানুষদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে না যান, আপনি যদি না দাঁড়ান, তাহলে এই বাংলাদেশের বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ যত বেশি বাড়বে তত বেশি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে কাজ করব। ঢাকা শহরে এসে একটি জিনিস দেখে ভালো লাগছে, প্রচুর অনলাইন বিজনেস দাঁড়িয়ে যাচ্ছে, প্রচুর আমাদের ছেলে মেয়েরা কাজ করছে, কওমি আলেমরা পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে যে কেউ এখন আর বসে নেই। অতএব এখন বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে এই মাল্টিটাস্ক, এই কাজ জেনে সব কাজে পারদর্শী হয়ে মাঠে নামতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব যে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাদের ব্যাপারে আপনারা যেমন চৌখস জ্ঞানের ভিত্তিতে সতর্ক থাকবেন, তাদের ষড়যন্ত্রগুলোকে সরকারের কাছে বলে দিয়ে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিবেন এবং নিজেরাও কারো কোনো তালে পড়বেন না। দেশটাকে গঠন করার এখন একটা মোক্ষম সময়। আমাদের আন্দোলন এখন আর নেই। আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে গিয়েছে। এখন আন্দোলন দেশ গড়ার, এখন আন্দোলন মানুষ গড়ার, এখন আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের শান্তি নিশ্চিত করার। অতএব আপনারা যারা যারা সেই শান্তি নিশ্চিত করতে চান, তারাই এই ধরনের ভালো উদ্যোগগুলোকে স্বাগত জানাবেন, সেটা আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বুদ্ধিগুলা দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা, এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সকল পলিটিশিয়ান সুশীল, এরাই এই কাজগুলা করে। আর এবার শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায়, তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কোথায়? যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে? আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে সমর্থন করি। এই জিনিসগুলাকেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা সবাই জানেন যে হাসিনার ঘাড়েও যখন আপনার বামরা উঠে বসছিল, তাদের পরিণতি কি হয়েছে আপনারা জানেন। এই বামরাই কিন্তু বাংলাদেশে শাহবাগী মঞ্চটা তৈরি করে।
বাংলাদেশে শাহবাগী যে মব তৈরি হয় এটার মেইন যে মানে এজেন্ডা যাদের হাতে তৈরি তারা ছিল হচ্ছে আপনার এই বাম রাজনীতিবিদরা। এই বামরা যাদের ঘাড়ে সাওয়ার হবে তাদের পরিণতি হাসিনার মতো হবে, এটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে যে ভাইয়া বাম মানে আপনি যেটা বললেন যে সবাইকে জামাতি ট্যাগ দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে বিএনপিতে অনলাইন অ্যাক্টিভিজম যারা করে তাদের বিশাল বড় একটা অংশ ওই যে বললাম যে যারা কখনো বিএনপিকে ওন করে না, যারা আপনার শাহবাগীদের সাথে সম্পৃক্ত, যারা আপনার বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু আজকে ওই অ্যাক্টিভিজমের লিডারশিপটা দিচ্ছে। আমি আপনাকে শুধু একটা কথা বলি ভাই, কর্নেল তাহেরের যারা অনুসারী তারা কখনো শহীদ জিয়ার আদর্শকে মেনে নিবে কিনা, এটা আজকে আপনার মাধ্যমে আমার কোশ্চেন। এক সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এই চক্রকে বিশ্বাস করার কারণে আমাদের বিরুদ্ধে আপনার এই যে অনলাইন প্রোপাগান্ডা গুলা হচ্ছে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন আর যখন আপনার যে ইস্যুটা নিয়ে কথা বলার কথা, আপনার একজন দলের সিনিয়র নেতা ধরেন আব্বাস ভাইয়ের কথাই আমি বলবো, ওনার বিরুদ্ধে ধরেন প্রোপাগান্ডা হোক, এটা ফেক নিউজ, তাকে মানুষের কাছে আপনার ইমোশনালি ফলস বানানোর চেষ্টা করা হচ্ছে, তাকে আপনার যেভাবে ইনসাল্ট করা হচ্ছে, এই জায়গাটাতে আমাদেরকে ডিফেন্ড করার মতো যে সোশ্যাল স্ট্র্যাটেজিটা ছিল সেটা কি বিএনপি সাকসেসফুলি প্রয়োগ করতে পারছে কিনা, পারে নাই, কিন্তু ওই জায়গায় ফেল। তাহলে আপনি আজকে যে কথাটা ডক্টর ফয়জুল ভাই বললো বা আমাদের সম্রাট বললো, জনাব তারেক রহমান ভাই, জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কখনোই বলে নাই যে চাঁদাবাজদেরকে উনি ওন করে। গত 5ই আগস্টের পর প্রত্যেকটা সময় উনি যখন বক্তৃতা করছিল প্রত্যেকটা জায়গায় উনি বলেছে আপনাদেরকে আমরা ওন করতে পারবো না, যারা দলের ব্যানারটা ব্যবহার করবেন। তাহলে তার কথা যদি না শুনে ওই মানুষগুলাকে আবারও দলের মধ্যে রাখা, তাহলে ওই মানুষগুলা কারা যারা এদেরকে শেল্টার দিচ্ছে? আপনি কয়জনকে অব্যাহতি দিবেন ভাই? এমনও ঘটনা আছে যে বহিষ্কার যাদেরকে করা হয়েছে, এই বহিষ্কারের গ্রুপের ভিতরে নিজের দলের ভিতরে যাদের অভ্যন্তরীণ কোন দল, ওই কোন দলের কারণে ভালো একজন নেতাকে বহিষ্কার করে দিছে, এরকম অনেকগুলা ঘটনা ঘটছে। তাহলে আমি মনে করি যে আজকে আমাদের বিরুদ্ধে যেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল, এটা কন্টিনিউ থাকবে, এটার জন্য আমরা দায়ী। আপনি এখন পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়াতে সবাই হচ্ছে আপনার ফেসিজমের দোসররা এখনো বসে আছে, ওই জায়গাতে কি আমাদের কি অ্যাকশনমূলক কোনো প্ল্যান করা হয়েছে, বা আমরা কি কোনো সোচ্চার ভূমিকা রেখেছি, বা প্রথম আলো বা ডেইলি স্টারের পাশে দাঁড়ায় কি মানববন্ধন করেছিলাম যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিডিয়া কু করেছিল? আমরা করি নাই। তো আমরা কি করতেছি, আমাদের বিরুদ্ধে আমরা মানে মিথ্যা বদনাম গুলা ছড়াচ্ছি। এখন একটা বিষয় আমি আপনাকে বলি ভাইয়া, বিএনপি মাঠে ঘাটে রাজনীতি করে এত বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের 64টা জেলায় আমাদের গ্রাম পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী। তাহলে আমরা কিন্তু আমাদের প্রতি কনফিডেন্স যদি থাকে, আগামী নির্বাচন অবশ্যই আমরা সরকার গঠন করব। তাহলে আমাদের কি সাংগঠনিকভাবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এস্টাবলিশ করা, আমাদের মাঠ পর্যায়ে কাজ করা, পাবলিক পারসেপশন বিচার করে কর্মসূচি হাতে নেওয়া, রাস্তার পাশে চাঁদাবাজদেরকে কিভাবে মানে আপনার কি সামাজিক অ্যাওয়ারনেস যেটাকে বলে ওই কাজগুলা করা। ওই কাজগুলা বাদ দিয়ে আপনি মানে যেগুলাকে আপনারা চুজ করতেছেন এগুলা তো দলের মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যায় না। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের একটা প্রোগ্রাম করা হচ্ছে, ধরেন সবার আগে বাংলাদেশ, জিয়া ফাউন্ডেশন নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ফাউন্ডেশন আছে, সেটার ব্যানারও তো সবার আগে বাংলাদেশকে আমরা প্রমোট করতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি, কালচারাল অ্যাক্টিভিটি করতে পারি। হোয়াই নট জিয়া ফাউন্ডেশন? এখানে আরেকটা ফাউন্ডেশন আপনার খুলতে হবে কেন? আবার একই মানুষগুলা ধরেন যারা আমরা বিএনপি পরিবার, মিডিয়া সেল এইসবের দায়িত্বে আছে, এই সমস্ত সংগঠনগুলার, তাদেরকেই কেন ঘুরে ফিরে অন্যান্য সব জায়গায় দায়িত্ব দেওয়া হবে? তাহলে আপনি লিডারশিপ বিল্ড আপ করতে ভয়টা কোথায়? আমার এটা কোশ্চেন। আপনি অনলাইন অ্যাক্টিভিজমের একটা ইফতার পার্টি হইলো ভাই, বিএনপির রাজনীতিতে গত 17 বছরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার যে ভূমিকা ছিল, আপনি বিএনপি করেন না ওটা কথা না, কিন্তু আপনাকে কি থ্যাংক ইউ দিয়েছিল ডক্টর ফয়জুল হক ভাই? তাকে কি বিএনপির কেউ কি দিয়েছিল? বা আমি যে বলেছিলাম, আমি যে সারা বছর চিল্লাইলাম, ও আমাদেরকে দিয়েছে। একটা জিনিস হচ্ছে আপনারা
যারা দলকে রিপ্রেজেন্ট করে, যারা দলটাকে ব্র্যান্ডিং করে, যারা দলের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, গঠনমূলক সমালোচনা করে দলকে সতর্ক করার চেষ্টা করে, তাদেরকে আপনারা রাজাকার বলবেন, তাদেরকে আপনারা জামাতি বলবেন, এইটা বন্ধ করতে হবে। আমি মনে করি যে এই জায়গা যদি আমরা কাজ না করি, আপনি ভাই জামাত একটা রাজনৈতিক দল ঠিক আছে, কিন্তু বিএনপির ভোটের যে পার্সেন্টেজ, জামাতের ভোটের পার্সেন্টেজ কিন্তু অতটা হাই না। তাহলে তাদের বিরুদ্ধে, তারা যদি বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, তাহলে আমাদেরকে ডিফেন্ড করার জন্য তো আমরা যে ভালো কাজগুলো করেছি ওগুলো আমাদের প্রমোট করতে হবে। আমার তো জামাতের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ মার্কেটিং করার দরকার নাই। আপনি যখন আপনার শত্রুপক্ষকে, খুবই ছোট শত্রু, আমাদের শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন, আমাদের শত্রু হচ্ছে বাম, আমাদের শত্রু হচ্ছে প্রথম আলোরা, আমাদের শত্রু কি ভাই জামাত নাকি? জামাত ইসলাম তো বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, তাহলে তারা আমাদের শত্রু হবে কেন? তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ মার্কেটিং করব? নেগেটিভ মার্কেটিং করে জামাতকে কেন আমরা হাইলাইট করব? আমাদের তো সেটা প্রয়োজনই নাই। এই বুদ্ধিগুলো দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা, এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সোকল পলিটিশিয়ান সুশীল, এরাই এই কাজগুলা করে। এরা শেখ হাসিনার রাজনীতি খাইছে, কারণ হচ্ছে এই সুশীলদের ব্যাকগ্রাউন্ডে এরা ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠিত করে, সিপিবি কে প্রতিষ্ঠিত করে। এই জিনিসগুলো কি আমরা বুঝি না? বাংলাদেশের 72% মানুষ শিক্ষিত, তারা কি মানে চোখে কাঠের চশমা দিয়ে থাকে? আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি পাবলিক পারসেপশন বিচার করে আপনি না করতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। নির্বাচন, তারেক রহমান সাহেব তো বারবার বলেছে ভাই আগামী নির্বাচন এত সহজ হবে না। তাহলে সহজ হবে না বলার পরও এই যে ওনার চারপাশে যে চক্র, যাদের কারণে গত 15-16 বছরে কে কখন নেতা হয় আমরা কিন্তু জানি না। ভালো ভালো ত্যাগী নেতা কর্মীরা মাঠ পর্যায়ে যারা কাজ করেছে, মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আরে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায়, তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কোথায়? যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে? একই সাথে আমি কয়দিন আগে আপনার ভাই একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রাজনৈতিক আদর্শে করুক, আমার সমস্যা নাই, কিন্তু আমি যখন দেখবো আমার জাতীয়তাবাদী আদর্শের কোন একটা ভাই ও বোন অন্য আদর্শের ছেলে মেয়েদেরকে নিয়ে দাঁত কালায় ছবি তোলে, ওইটা আমাকে বার্ন করে। কারণ ওই কেন বার্ন করে? কেউ আসুক রাজনীতি করতে, নতুনরা আসবে, কাজ করবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যারা আপনার 17 বছর ধরে রাজনীতি করছে তাদেরকে আপনার প্রথম সারিতে রাখতে হবে। তারা থাকবে আপনার প্রথম কাতারের কর্মী, নেতা, নেত্রী, যাই বলেন। আপনি হঠাৎ করে সারা বছর কোনো খবর নাই, তাদেরকে আপনি 31 দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামাইয়া দিলেন কেন ভাই? আমাদের কি বুদ্ধি নাই? আমাদের ছেলে মেয়েদের কি যোগ্যতা নাই? আমাদের ভিতরে কি ডক্টরেট লোক নাই? হোয়াই আদার পিপল উইল ডু দ্যাট জব? আপনি একটা জব করেন, 31 দফা কর্মসূচিতে কয়েকজন মানুষকে আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু ওই স্টেজে আমরা যখন দেখি যে 17 বছর যারা বাংলাদেশের মাঠে ঘাটে ছিল না, তারা এসে আমাদেরকে গণতন্ত্রের কথা বলে, ওগুলা দেখতে তো ভাই আমার ভালো লাগে না। আরেকটা জিনিস হচ্ছে, আমি একজন কর্মী হিসেবে ওইসব আমার ভালো লাগে না, তাহলে আমজনতা কি করবে? তারেক রহমানের সাহেবের 31 দফা আমরা চাই প্রত্যেকটা আমজনতার কাছে যাবে। সেই কাজগুলো করার দায়িত্ব দিতে হবে ওয়ার্ডের নেতাদের, থানার নেতাদের, জেলার নেতাদের, মহানগরের নেতাদের। এটা আপনি মানে ভাড়া করে এনে লোক দিয়ে তো কথা বলানোর প্রয়োজন নাই। তা আমরা যাদের কথা শুনতে চাই, আপনি ধরেন আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটা কর্মসভা করলেন, 31 দফা কর্মসভা, বা আপনি ঢাকায় করলেন, ওখানে আপনি অন্য জেলার লোককে এনে স্টেজে বসাচ্ছেন, তাহলে ওই জেলার যে নেতাটা এত বছর ওই এলাকায় রাজনীতি করলো, তাকে আপনি কি মর্যাদা দিলেন? তার যে কথা বলার ভাষা, তার কেন 31 দফা বাস্তবায়ন করতে হবে এই কথাটা সে যেভাবে বলতে পারবে, আমি একজন সকল সুশীলকে সেভাবে বলতে পারবে না। তো আমি সাইফুর ভাই, আমি আসলে আমার কষ্ট, আমি অনেকগুলা কথা বলে ফেলছি, আমি সরি ফর দ্যাট। আমি বলি তারেক রহমান, অন বিহাফ অফ তারেক রহমান, আমি আজকে আপনার মাধ্যমে যে জিনিসটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভালোবাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। উনি শিক্ষিত নেতৃত্ব চায়। উনি অবশ্যই মেয়েদের স্বনির্ভর বাংলাদেশ চায়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল, খালেদা জিয়া চেয়েছিল। আমি মনে করি ওই জায়গাতে সঠিকভাবে কাজটা হচ্ছে না। এই জন্য আমি চাই আমার দলে একটা ইন্টারনাল কমিউনিকেশন ফোরাম তৈরি করা হোক, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, যে কিনা ওয়ার্ডের একজন সদস্য যার পরিচয় আছে, সে এখানে কথা বলবে, সে এখানে কমেন্ট করবে, তারেক রহমান সাহেব সেগুলো দেখবে, অ্যানালাইসিস করবে, এবং ওইখান থেকে বাছাই করে প্রবলেম সলভ করবে, এবং একটা রিস্ক ম্যানেজমেন্ট টিম তৈরি করে
দলকে আগামী নির্বাচনের জন্য তৈরি করবে। এখন এই কাজগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম। আমি চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত আছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সুনির্ভর বাংলাদেশ করতে চেয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আপোষহীন থেকেছে। তাকে সম্মান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে যেতে হবে। আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী এখনো সুস্থ আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, তার কথা শোনে। আপনারা সারা এই যে 15 বছর 17 বছর পরে 5ই আগস্টের পরে যে অবিচার, যে অন্যায়, যে জুলুম, যে মানে মিডিয়া কুয়ের শিকার হয়েছে বিএনপি, যে নেগেটিভ মার্কেটিং হয়েছে বিএনপির বিরুদ্ধে, এই জিনিসগুলোকে যদি সলভ করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে ব্র্যান্ডিং করতে হবে। জনাব তারেক রহমান যেই ভাষণটা দিয়েছিল যে চাঁদাবাজদের পক্ষে উনি কখনোই তাদেরকে অন করবে না, আমি চাই এটা উনি যেমন বলেছে এটা এক্সিকিউট হোক। আমি জানতেছি যে অনেক বড় বড় নেতারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, বড় বড় আওয়ামী লীগের কোম্পানিগুলোকে তারা শেল্টার দিয়ে ওয়াই দে আর ডুইং ইট। একটা জিনিস হচ্ছে একটা কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কখনো বন্ধ হোক, আমি সেটা চাই না, সেটা আওয়ামী লীগের হোক কোনো দোসরের হোক না, কিন্তু আপনাদের কোন নেতাকে গিয়ে ওইটাকে শেল্টার দিতে হবে, ওইটা দখল করতে হবে এবং এগুলা মার্কেটিং করা হবে। জামাতের অনেকগুলা ব্যাংক তারা দখল করতে গেছে বা তারা অফিসিয়ালি তারা নিয়েছে কিনা আমি জানি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই প্রজন্মকে ভাইয়া এফেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার জেনজি জেনারেশন, এরা আমাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়ে নতুন রাজনৈতিক দল করেছে বা তাদেরকে যারা আম গাছে তুলে মই সরায় নিছে, এটা আমাদের জন্য দুঃখজনক। এই প্রজন্মকে এমন ভাবে মেন্টরিং করা উচিত ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ভালোভাবে মেন্টরিং যদি করতো তাহলে তাদের থেকেও কিন্তু ভালো নেতৃত্ব তৈরি হবে। আপনি 70-80 বছরের একজন নেতা যেভাবে রাজনীতি করবে, একটা 30-35-এর মানে ছেলে মেয়ে কিন্তু তার রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেক ভিন্ন। তাহলে এই অ্যালাইনমেন্টটা করার অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে। এটা করুন। এটা করার জন্য আমরা সবাই আসলে ঐক্যবদ্ধভাবে যেন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে পাবলিক পারসেপশন বিচার করে মিডিয়া কর্মীরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা, মাঠের কর্মীরা সমানভাবে। দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যর্থ নাকি সফল? তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন? এই নিয়ে আমি দুটি মতামত বা বক্তব্য আপনাদের সামনে আনবো। একটা সোশ্যাল মিডিয়া, আরেকটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার মতামত, বক্তব্য। আচ্ছা, প্রথমে একজন জাকির মোল্লা, আমি তাকে চিনি না, জানি না, তার একটা পোস্ট আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। তিনি বলছেন, অলৌকিকভাবেই হোক আর ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, সেই নীতিই হোক, কথাগুলো কিন্তু সত্যি। কি সত্যি? গত 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন, অর্থাৎ বাঁচানোর চেষ্টা করছেন। 200 টাকার পেঁয়াজ 40 টাকা কেজি, 400 টাকার কাঁচামরিচ 50 টাকা কেজি, 100 টাকার তরকারি এখন 40-50 টাকা। টমেটো মাস 10 টাকা, আরো 20 টাকা প্রতি বছর। বড় আসলে বেতন হলে 150 থেকে 200, আর এখন বেতন 30-40 টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই, বলি আগে ভালো ছিলাম, কমলে পোস্ট দেই না। এটা মুনাফেকের কাজ। 3-0 থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয়। উনি চা বিক্রেতা নন, তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট। আচ্ছা, জাকির মোল্লা না হয় লিখলো, কিন্তু মাহমুদুর রহমান মান্না উনি তো বেশ মুক্ত মনা, যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন। তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আচ্ছা, কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন? তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন। তিনি বলছেন ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন, তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও
বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল। এই জন্য বলি ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তাহলে মাহমুদুর রহমান মান্না নাগরিক কক্ষের সভাপতি, তিনি বলছেন ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে। আর ওই যে যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্ট জাকির মোল্লা, তারও তিনি কিছু পরিসংখ্যান দিচ্ছেন কিভাবে জিনিসপত্রের দাম কমলো, এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না, এটা মুনাফেকদের কাজ। আসলে বিষয়টা কি দর্শক? আসলে কি ডক্টর ইউনূস খুব ভালো করছে? এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা, এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই? মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই? মানুষ কি মোটামুটি ভালো আছে? মানে এইভাবেই চলুক, আস্তে আস্তে সামনের দিকে যাক, নাকি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে? সব মিলে আপনারা একটু মন্তব্য করতে পারেন। কেননা ইদানিং কিন্তু অনেকেই বলছেন ডক্টর ইউনূস সংকট কাটায় আস্তে আস্তে এগোচ্ছে। যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল আইন শৃঙ্খলা, সেটা অনেকখানি গুছায় আনছে। দ্রব্য মূল্য এখন নিয়ন্ত্রণে আছে। এই তো মানুষ তো এটাই চাই, নিরাপত্তা আর অন্ন বস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে, মানে দ্রব্য মূল্যের পাগলা ঘোড়া যাতে দৌড়াতে না থাকে। তাহলে বিষয়টা কি আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানে ওনারা যেটা বলছেন, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছে, মাহমুদুর রহমান মান্না যা বলছে, সেটা সঠিক নাকি বেঠিক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।